ফরিদপুরের সড়কে মৃত্যুর মিছিল, বাস খাদে পড়ে নারী শিশু সহ 7 জনের প্রাণহানি। অল্প কিছু আহত আর 15-20 জন বের হয়েছে গুরুতর অবস্থায়। 2 জেলায় নিহত আরো 3 জন। সিএনজিতে লাঠির আঘাত ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় তুলকালাম, ভাঙচুর, অগ্নিসংযোগ। লক্ষ্মীপুরে বিএনপি কর্মী নিহতের ঘটনায় প্রতিপক্ষের বাড়িতে আগুন। চুরি দাস আমার এইভাবে ধরে রাখি আর সব ভাঙচুর করতেছে আর সব নিয়ে গেছে। বাটা, কেএফসি সহ বিভিন্ন শোরুম ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাটের ঘটনায় 49 জন পুলিশ হেফাজতে। শুধু খুলনাতেই আটক 31। এখন পর্যন্ত আমরা 31 জনকে অ্যারেস্ট করতে পারছি। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আমাদের অভিযান চলতে থাকবে। 23 বছরে সুন্দরবনে পুড়েছে শতাধিক একর বনভূমি। 30 অগ্নিকাণ্ডের বেশিরভাগ তদন্তই দেখেনি আলোর মুখ। চোরা শিকারী সহ মানুষের যাতায়াত নিয়ন্ত্রণের পরামর্শ। একটা ভেস্টেড গ্রুপ যারা কাজ করছে এই সমস্ত দুর্বৃত্তায়নের জন্য, তাদের ইন্টারেস্ট এখানে রক্ষা হচ্ছে, বনের স্বার্থ বা দেশের স্বার্থ কিন্তু এখানে রক্ষা হচ্ছে না। শেরপুরে ড্রেজারে ক্ষতবিক্ষত ভোগাই নদী, অবৈধভাবে বালু তুলছে প্রভাবশালীরা। কাটা হয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধও। কিছু লোক মিল্লা এই নদীর বাঁধগুলো ভাঙ্গিয়া বালু উড়ে বানুর কাজটা সব হইতে পাবে। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 3 জেলায় সড়কে ঝরল 10 জনের প্রাণ। এর মধ্যে ফরিদপুরে বাস খাদে পড়ে নারী শিশু সহ 7 জন নিহত হয়েছে। তাদের মধ্যে 6 জনের বাড়ি ফরিদপুর। তারা হলেন জোয়ার, ইমান, দীপা, ভারতী, ফজিরন ও আলম। অপরজন লালমনিরহাটের আজিপুর। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 25 জন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ও ভোলায় মারা গেছে আরও 3 জন। গোপালগঞ্জের মুকসুদপুর থেকে যাত্রীবাহী এই বাসটি ফরিদপুরের দিকে যাচ্ছিল। ফরিদপুরের বাকুন্ডা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে। এতেই খাদে পড়ে যায় গাড়িটি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে নিহত হয় 4 জন, আহত হয় অন্তত 30 জন। হাসপাতালে নেয়ার পথে প্রাণ যায় আরও 1 জনের। পরে চিকিৎসাধীন অবস্থায় ঘটেছে প্রাণহানি। সামনা খাম্বির ভিতর দিয়ে ঢুকে যায়, ওই অবস্থায় আমি এখানে উপস্থিত হয়ে এখান থেকে অনেক মানুষ উদ্ধার করি। তখন কিছু মানুষ বের হয়েছে, 15-20 জন অল্প কিছু আহত আর 15-20 জন বের হয়েছে গুরুতর অবস্থায়। পুলিশের ধারণা বেপরোয়া গতি সাথে গাড়ি ওভারটেক করতে গিয়েই ঘটেছে দুর্ঘটনা। ওভারটেক করতে যেয়ে সে ডান পাশে রং সাইডে চলে আসছে এবং সাথে সাথে এটাও অনুমান করছে তার গতিবেগটা অনেক বেশি ছিল, যে কারণে নিয়ন্ত্রণ দিয়ে এখানে পিলারে মারছে, পিলারে মেরে দুর্ঘটনা ঘটছে। সড়কে প্রাণ ঝরেছে ব্রাহ্মণবাড়িয়ায়। ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 4 জন। এছাড়া ভোলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মারা গেছেন আরোহী। আহত হয়েছেন 2 জন। রাকিব সরকার, যমুনা নিউজ। সিএনজিতে প্রতিপক্ষের লাঠির আঘাত ঘিরে তুলকালাম ব্রাহ্মণবাড়িয়ায়। দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে অন্তত 20টি বাড়িঘর। এদিকে প্রায় 15টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুরেও। গতকাল বিএনপির দুপক্ষের সংঘর্ষে 1 জন নিহতের জেরে আজ ঘটেছে এমন সহিংসতা। প্রতিপক্ষের সিএনজিতে কেন করা হলো লাঠি দিয়ে আঘাত, এ নিয়েই সংঘর্ষের সূত্রপাত। এরপর রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের তেরোকান্দা গ্রাম। স্থানীয়রা জানায়, এলাকার চাঁদের সাথে বারেকের দীর্ঘদিন ধরেই আধিপত্য নিয়ে বিরোধ। সোমবার চাঁদের পক্ষের একজনের সিএনজিতে লাঠি দিয়ে আঘাতের অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে। রাতেই 1 দফা সংঘাত হয়, পুলিশ গিয়ে মিটিয়েও দেয়। তবুও মঙ্গলবার সকাল থেকে আবারও মারামারিতে জড়ায় দুপক্ষ।
দুইটা আইসি আসার পরে তাদেরকে দেখলাম যে ভয়াবহতা, মানে সামনে যাওয়ার কোনো ক্যাপাসিটি নাই। আমার বাতিজে একটা বাতিজে গলার জিনা দুইটা গোষ্ঠীর সাথে আরো 2-3টা গোষ্ঠী, যেমন সর্দার বাড়ি, হাজির বাড়ি, মঙ্গলের বাড়ি, এরা আবার এদের সাথে যোগ হয়ে সেটা ঘটনাটাকে আরো ব্যাপক হারে নিয়ে নিচ্ছে। সংঘর্ষ চলাকালে অন্তত 20টি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। আহত অন্তত 15 জন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 4 জন লোক আটক আছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর মারামারির বিষয় অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজনের প্রাণহানির জেরে এমন সহিংসতা লক্ষ্মীপুরে। রায়পুরের চরবংশী এলাকায় পোড়ানো হয়েছে অন্তত 15টি বসতবাড়ি, চালানো হয়েছে লুটপাটও। প্রত্যক্ষদর্শীরা জানান, চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ফারুক কবিরাজের সাথে উপজেলা কৃষক দলের সদস্য সচিব শামীম গাজীর বিরোধ চলছিল। সোমবার দুপক্ষের সংঘর্ষে শামীমের এক সমর্থক মারা যায়। এরই জেরে দেখা দেয় উত্তেজনা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এমন সহিংসতা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকালকের ঘটনার জের ধরে একটা পক্ষ শামীম গাজীর গ্রুপ, ওখানে স্থানীয় এবাদুল্লাহ গাজী এবং অ্যাডভোকেট রুহুল আমিন, এই দুইজনের বাড়িতে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ। ঘটনাস্থলে সংবাদ পেয়ে তৎক্ষণাৎ পুলিশ গেছে। পুলিশের উপস্থিতি টের পাইয়ে তারা আগেই পালিয়ে গেছে। এলাকায় নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জোরদার আছে নিরাপত্তা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ কর্মসূচির আড়ালে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সারা দেশে 49 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। এর মধ্যে খুলনায় 31 জনকে কারাগারে পাঠানো হয়েছে। মামলাও হয়েছে বেশ কয়েকটি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতিকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ। খুলনার শিববাড়ি মোড়ে বাটা আউটলেট ও ময়লাপোতা মোড়ে কেএফসি ফুড কোর্টে ভাঙচুর লুটপাট হয়। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলি পণ্য বয়কটের ডাকে প্রতিষ্ঠানগুলোতে হানা দেয় দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় রাতেই খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। ধরাও পড়ে 31 জন। এরই মধ্যে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। যারা এখানে লুটপাটে অংশ নিয়েছে তারা সিম্পলি, তাদের পরিচয় হলো দস্যু, তারা চোর, তারা ডাকাত, এবং এদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা ছিল। সিলেটে কেএফসি, ডমিনোজ, ইউনিমার্ট সহ বিভিন্ন দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। বাটা আউটলেট থেকে লুট করা জুতা বিক্রির জন্য সামাজিক মাধ্যমে পোস্টও দেয় এক দুষ্কৃতিকারী। ভাঙচুরের মামলায় ওই পোস্টদাতা সহ 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকালকে ঘটনার পরপরই আমাদেরকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় টহল জোরদার করা হয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা সরাসরি মাঠে আছে, আপনারা রাতেও দেখেছেন। চট্টগ্রামে বিভিন্ন দোকান থেকে পণ্য লুট ও বাটা, কেএফসি, ডমিনোজের আউটলেটে ভাঙচুরের ঘটনায় 1 জন আটক হয়েছে। বাকিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। মিছিলটা শান্তিপূর্ণভাবেই শুরু হয় এবং তারপরে দেখা গেল যে মিছিল থেকেই ছোট ছোট ঢিল পাটকেল ছুটে, যেখানে বিশেষ করে সাইনবোর্ড ছিল কোকাকোলা অথবা বাটা, এ ধরনের যে সাইনবোর্ডগুলো ছিল ওগুলোতে মূলত ঢিলগুলো ছোড়া হয়। গাজীপুরেও 4 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টেই এই অপচেষ্টা। কতিপয় দুষ্কৃতিকারী দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এই হোটেল সমূহে এবং বাটা শোরুমে আক্রমণ করে, ক্ষতি সাধন করে, ভাঙচুর করে। সাধারণ মানুষ বলছে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশিদের সমর্থন অকৃত্রিম। তবে বিক্ষোভের নামে ভাঙচুর, লুটপাট ও বিশৃঙ্খলা সৃষ্টি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল। দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকে জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে শহরের জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, সুপারমার্কেট মোড়, নগর ভবন প্রদক্ষিণ শেষে টাউন হলের সামনে সমাবেশ করে। বক্তারা বিশ্বের সব মুসলিমকে এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আহ্বান জানান সমাবেশকারীরা। ইসরায়েলি বর্বরতা ও হামলার প্রতিবাদে যশোরের দরাটানা মোড়ে বিক্ষোভ করে ছাত্রদল। এ সময় নেতাকর্মীদের সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা ইসরায়েলি পণ্য বয়কটের পাশাপাশি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। টাঙ্গাইলের শহীদ মিনারে সমাবেশের আয়োজন করে জেলা ছাত্রদল।
ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি করেন নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যারা আন্দোলনের নামে ভাঙচুর লুটপাট করছে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা আওয়ামী লীগের দোসর বলেও উল্লেখ করেন তিনি। পঞ্চগড়ে জেলা ছাত্রদল ও মকবুলার রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শেরেবাংলা পার্ক চৌরঙ্গি মোড়ে মিছিলটি শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা গাজায় চলমান নৃশংসতার তীব্র প্রতিবাদ জানান। পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রদলের প্রতিবাদ মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ চত্বরে গিয়ে শেষ হয় মিছিল। সমাবেশে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ জানানো হয়। এর আগে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার উদ্যোগে মানববন্ধন করে ছাত্রদলের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের ২৫০০-এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন কয়েকটি দেশের ৩৬ জন বিনিয়োগকারী। অনুকূল পরিবেশ, পণ্য সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো নিয়ে খোঁজ খবর নেন তারা। এ সময় সংশ্লিষ্টরা জানান, বিনিয়োগ বান্ধব বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে সরকার। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন সকালে নারায়ণগঞ্জের ২৫০০-এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন চীন, জাপান, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারীরা। ৩৬ জন বিনিয়োগকারীর মধ্যে ছিলেন লগ্নি করতে আগ্রহী প্রবাসী বাংলাদেশীও। সেখানে তাদের স্বাগত জানায় বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন কর্তৃপক্ষ। বিনিয়োগকারীদের সামনে বিএসইজেড কর্তৃপক্ষ দেশের বর্তমান অবস্থা ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন। পরে সেখানে সুইডিশ কোম্পানি নিলর্ন ১০,০০০ স্কয়ার ফিটের প্লট নিতে একটি চুক্তি সই করে। বিনিয়োগের সামগ্রিক অবস্থার খোঁজ খবর নেন তারা। বিভিন্ন ফ্যাসিলিটি তৈরি করা হচ্ছে এবং আপনার জন্য সকল সুবিধা তৈরি করা হবে। We have invested almost $78 million in the first phase. And we have started the manufacturing, and we are the first one to start manufacturing the visas. And we plan to grow, and we plan to invest further. The other company can develop the global level factory, and also this factory can accelerate the development of Bangladesh. This is our target, and actually this is Bangladesh government target. Government বেজা এবং বিএসসি যে ফ্যাসিলিটিসগুলো, যে ইনসেন্টিভসগুলো আমাদেরকে দেবেন বলে তারা কমিটমেন্ট করেছেন, সেটা যেন কন্টিনিউ করে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নতুন পলিসি হাতে নিয়েছে সরকার। বিনিয়োগ ভবিষ্যতে আরও বাড়বে বলে আশাবাদী তিনি। এর আগে 8টা কোম্পানির সাথে এখানে এই ফ্যাক্টরি স্থাপনের জন্য চুক্তি হয়েছিল। আজকে আরেকটা হয়েছে, আরও 4টা ডেভেলপ হচ্ছে এবং নেগোসিয়েশন স্টেজে আছে আপনার 20টা কোম্পানির মতো। এখানে 1000 একর জমি নিয়ে এটা করা হয়েছে। এর মধ্যে 600 একর জমিতে অলরেডি ল্যান্ড ডেভেলপমেন্টের কাজটা শেষ হয়ে গিয়েছে, আরও 400 একর কাজ চলছে। একজন বিনিয়োগকারী এখানে বাংলাদেশে এসে বিনিয়োগ করলে তিনি যাতে তার বিনিয়োগের সুফলটা ঘরে নিতে পারেন, পাশাপাশি বাংলাদেশে যাতে উপকৃত হতে পারে, এই জন্য প্রয়োজনীয় যা যা সাপোর্ট সেগুলো নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে। এই অর্থনৈতিক অঞ্চল পুরোদমে চালু হলে অন্তত 1 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে ধারণা কর্তৃপক্ষের। তানভীর মৌসুম, যমুনা নিউজ, নারায়ণগঞ্জ। তিলে তিলে নিঃশেষ হচ্ছে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস থেকে গোটা দক্ষিণ পশ্চিমাঞ্চলকে আগলে রাখা বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। গত 23 বছরে 30টি অগ্নিকাণ্ড দেখেছে সুন্দরবনের পূর্ব বন বিভাগ। প্রতিবারই আগুন লাগলে তদন্ত কমিটি গঠিত হয়, তবে সেগুলো খুব একটা আলোর মুখ দেখে না। সুন্দরবন শুধু ছবি দেখে যার সৌন্দর্যের প্রকাশ বলা যায় অসম্ভব। প্রায় 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সবুজ গালিচা। শুধু সৌন্দর্যই নয়, প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশের দক্ষিণ উপকূলকে রক্ষা করছে বিশ্বের সবচেয়ে বড় এই শ্বাসমূলীয় বন। অথচ বনের উপর অত্যাচার চলে বছর জুড়ে। প্রাকৃতিক নয়, মানুষের তৈরি দুর্যোগই সুন্দরবনকে ফেলেছে ভয়াবহ হুমকির মুখে। 2002 সালে প্রথম সুন্দরবনে মানবসৃষ্ট দাবানলের প্রমাণ মেলে। এরপরই গেল 2 যুগের বেশি সময়ে পুড়েছে ম্যানগ্রোভের শতাধিক একর বনভূমি। এখন এইটা তো একটা ষড়যন্ত্র জিনিস, এখন কেউ হতে পারে এরকমের আগুন, তাছাড়া আগুন আসলো কোথা থেকে? প্রতি বছরই এই মার্চ এপ্রিল ঠিক বর্ষার আগে এই গরমের সময় এই আগুনগুলো লাগানো হয়। কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বিধায় কিন্তু এই বারবার আগুন লাগছে বলে মনে করি।
গত 23 বছরে 30টি অগ্নিকাণ্ড দেখেছে সুন্দরবনের পূর্ব বন বিভাগ। প্রতিবারই আগুন লাগলে তদন্ত কমিটি হয়, আসে সুপারিশও, তবে সেগুলো খুব একটা আলোর মুখ দেখে না। ফলে ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বছরের পর বছর। স্থানীয়রা বলছেন, অসাধু মাছ ব্যবসায়ী মৌয়ালদের অসাবধানতা সহ আরও কিছু কারণে বারবার ঘটে অগ্নিকাণ্ড। 3 অফিসে হয়তো কিছু টাকা দেয় বা যারা চুরি করে ধরে, যে বিলে যারা আগুন লাগাইছে এরা চুরি করে মাছ ধরে। রাজনৈতিক নেতা তারপর বন বিভাগকে মনে করেন টাকা পয়সা দিয়ে তারপর হওয়া লাগে। যাদের টাকা আছে তারা ধরতে পারে, যাদের টাকা নাই তারা ধরতে পারে না। এই যখন অবস্থা, তখন বন বিভাগের ভূমিকা কি? অনেকগুলো বিষয়কে সামনে নিয়ে আমরা তদন্ত কমিটি এগিয়ে যাচ্ছে। সুপারিশের ভিত্তিতে আমরা কিছু কাজও করেছি। আমরা ইতিমধ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাথে চুক্তি করেছি, MOU করেছি। অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে চোরা শিকারী সহ মানুষের অবাধ যাতায়াত বন্ধ ও শুষ্ক মৌসুমে কঠোর নজরদারির দাবি সংশ্লিষ্টদের। এই ধরনের কর্মকর্তা যারা যুক্ত আছে এর সঙ্গে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। গতানুগতিক তদন্ত করে শুধুমাত্র দায় সারলাম তাহলে কিন্তু এটা হবে না। বন বিভাগের কর্মকর্তারাই মামলা করছে, তারাই ইনভেস্টিগেশন করছে, যার ফলে দেখা যাচ্ছে যে একটা ভেস্টেড গ্রুপ যারা কাজ করছে এই সমস্ত দুর্বৃত্তায়নের জন্য তাদের ইন্টারেস্ট এখানে রক্ষা হচ্ছে, বনের স্বার্থ বা দেশের স্বার্থ কিন্তু এখানে রক্ষা হচ্ছে না। বনের ৬,৫১৭ বর্গ কিলোমিটার অর্থাৎ প্রায় ৬৬% বাংলাদেশের মানচিত্রের অংশ, বাকি ৩৪ ভাগ পড়েছে ভারতে। জারিন অর্নি, যমুনা নিউজ। বাঁধ কেটে বাঁধেরই বালু বিক্রি। শেরপুরের ড্রেজারে ক্ষতবিক্ষত ভোগাই নদী। অবৈধভাবে বালু তুলছে প্রভাবশালীরা। এতে হুমকিতে ফসলের ক্ষেত সহ নানা স্থাপনা। অভিযান অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে প্রশাসন। বিশ্বাস করা কঠিন, এটি কোনো নদী। বুক জুড়েই ক্ষত বিক্ষত, কোথাও কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত, কাটা হয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধও। এসব দৃশ্য নালিতাবাড়ির ভোগাই নদীর। রামচন্দ্রকুড়া ইউনিয়ন জুড়েই বালু খেকোদের থাবা। ড্রেজার বসিয়ে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, মণ্ডলিয়াপাড়া এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 2 কিলোমিটার অংশ কাটা হয়েছে। তারপর সেই বাঁধের বালুও বিক্রি করছে চক্রটি। এই এলাকার লোকজন নদীর ওই পারে 9 বিলার আর মণ্ডলিপাড়া কিছু লোক, এরা কিছু লোক মিললা এই নদীর বাঁধগুলো ভাঙ্গিয়া বালু উড়ে বানুর ব্যবসা সব হইতে পাবে। কোটি কোটি টাকার বালু লুটপাট হইতেছে। আর এই বাঁধরা ছিল এরশাদের আমলের, এই বান্ধায় এরশাদে বাঁধছিল, এরপরে কোনো সরকারের বাঁধে নাই। পাশ ছিল প্রায় 30-40 ফুটের মতো, এটা ভাঙ্গিয়া একবারে লুটপাট করে বালু অবৈধভাবে তুললা ধ্বংস করে দিছে। স্থানীয়রা জানান, বছরের পর বছর ধরেই বালু উত্তোলন চলছে। তবে 5 আগস্টের পর আরও বেপরোয়া বালু খেকোরা। এতে নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ। 5 তারিখের পরে থেকে অনেক বেশি উঠাইতেছে, অনেক বেশি উঠাই বন্ধই মানে খুঁজে হালাইছে পুরাটাই। ও নদীর বাঁধ তো নাই। বাড়ি ঘর ভাঙছে, বালু তুলে দেখে আমি এই যে হুমকি দেয় ওটা করে আমরা কই দেখিয়া আয়ে মনে কয়েকদিন করে পরে আবারই জায়গা আবারই মনে তুললে এই অবস্থায়। শেরপুরের জেলা প্রশাসক জানালেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। জেল জরিমানার আওতায় আনা হচ্ছে জড়িতদের। একবার অভিযান করে আসলেই পরক্ষণে একটা জায়গায় আবার বালু উত্তোলন করে, এবং বেশিরভাগ বালু উত্তোলন হয় আমরা শুনেছি গভীর রাতে, যখন আমাদের সবসময় যাওয়াটা অনেক সময় দূর হয়ে যায়। তারপরে চেষ্টা করছি, বিগত 6 মাসে আমরা প্রচুর মোবাইল কোড করেছি, এবং এই মোবাইল কোড করা অব্যাহত থাকবে আমাদের, এবং আমরা নিয়মিত মামলা করছি। প্রশাসনের তথ্যমতে গত 10 মাসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু উত্তোলনে জড়িত 30 জনকে সাজা দেওয়া হয়েছে। প্রায় 30 লাখ টাকা অর্থদণ্ডের পাশাপাশি ধ্বংস করা হয়েছে বেশ কিছু ড্রেজার ও পাইপ। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। পহেলা বৈশাখে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। ঢাকাসহ সারা দেশে পহেলা বৈশাখ আনন্দের সাথে উদযাপিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে পহেলা বৈশাখের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে এমনটাই জানান তিনি। বলেন, সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, নিরাপত্তায় কোনো ঘাটতি নেই। গাজায় গণহত্যার প্রতিবাদে আয়োজিত কর্মসূচির পর কিছু জায়গায় লুটপাট ও ভাঙচুর প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আশ্বাস দেন, ভবিষ্যতে এমন ঘটনা রোধে সরকার আরও বেশি সতর্ক থাকবে। এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, মঙ্গল শোভাযাত্রার নাম থাকছে কিনা তা নির্ধারণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জানান, মঙ্গল শোভাযাত্রার নাম অপরিবর্তিত রাখা বা পরিবর্তন করা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত জানাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মানুষকে আপনারা আশ্বস্ত করবেন এখানে কোনো নিরাপত্তা কোনো বিঘ্নিত হতে যেন না পারে, সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এখন আমরা যদি সব ডিটেইল আপনারা দেখেন বলে দেই, এটা যদি আবার ধরে অন্যান্যের কানে তারা আবার ওইটা রেজিস্টার লিখে দেবে। রিগার্ডিং নাম, যে শোভাযাত্রার নাম কি থাকছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আলোচনা করছেন। তারা আলোচনা করে ওনাদের প্রেস কনফারেন্স আছে 10 তারিখে, ওনারা আপনাদেরকে জানাবেন যে নামটা আসলে কি হবে। ভাসানচরের মালিকানা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে নোয়াখালীর হাতিয়া উপজেলায় প্রতিবাদ সভা ও অবস্থান ধর্মঘট পালন করেছে হাতিয়া ভাসানচর রক্ষা সংগ্রাম পরিষদ। বিক্ষুব্ধরা বলেন, ভাসানচর একটি মীমাংসিত বিষয়, এটিকে সন্দ্বীপের সাথে যুক্ত করে আঞ্চলিক দাঙ্গা লাগানোর উস্কানি দেয়া হচ্ছে। সন্দ্বীপের বাসিন্দা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফজলুল কবির খান হস্তক্ষেপ করছেন বলেও অভিযোগ করা হয়। তারা জানান, নোয়াখালী থেকে সন্দ্বীপ আলাদা হয় 1954 সালে। এরপর সাগরে জেগে ওঠা নতুন এসব চর নোয়াখালী জেলার সাথে রেখে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প হিসেবে ভাসানচরকে হাতিয়া উপজেলার প্রশাসনিক এলাকার মধ্যে রেখে রাষ্ট্রীয় সকল ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। সরকারের এই গেজেট উপেক্ষা করে ভাসানচরকে সন্দ্বীপের সাথে নিয়ে যাওয়ার অপচেষ্টার বিরুদ্ধে ভাসানচর রক্ষা আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেয় বিক্ষোভকারীরা। আপনাকে কি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দিয়েছে এই আঞ্চলিক বৈষম্য সৃষ্টি করার জন্য? এবং হাতিয়ার জনগণ, আমাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি একই ধরনের, আমরা ভাই ভাই হয়ে চলছি। আমাদের এই ভাই ভাইয়ের এই সংঘাত, এই বিদ্বেষ, এই বৈষম্য কে সৃষ্টি করেছে? জনগণকে সংযুক্ত করার জন্য আমরা আরো রাস্তাকে রিভাইজ করেছি, আমরা ব্যাপকতা অর্জন করার জন্য। সেক্ষেত্রে হাতিয়া ভাসানচর ভূমি রক্ষা সংগ্রাম পরিষদের আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি। 62-81 ম্যাপ থেকে শুরু করে 84 সকল ম্যাপে গুগলে ভাসানচরের যে অবস্থান, সেই সীমানা কখনো সন্দ্বীপের সীমানা ছিল না। জেলার উন্নয়ন সভার পর নতুন স্বপ্নে বিভোর মুন্সিগঞ্জবাসী। স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুতই জেলায় নির্মিত হবে মেডিকেল কলেজ। সেই সাথে 4 লেনের সড়ক, 2টি ব্রিজ এবং খাল উদ্ধারের আশ্বাসও দেন তিনি। রাজধানী ঢাকার অদূরে পদ্মা ও মেঘনা নদী বেষ্টিত জেলা মুন্সিগঞ্জ। 16 লাখ মানুষের বসবাস। দেশের প্রাণকেন্দ্রের কাছাকাছি অবস্থান হলেও চিকিৎসা, যাতায়াত সহ বিভিন্ন সংকটে জর্জরিত জেলাটি। তবে অবকাঠামো উন্নয়ন নিয়ে সভার পর আবারও জেগেছে আশার আলো। বিশেষ এই সভায় অংশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন এই জেলাটি অবহেলিত থাকলেও এখন সময় দিন বদলের। যদিও এটা ঢাকার সবচেয়ে নিকটে, বাট এটা অনেক সময় এটা কিছু কাজ হয় নাই, এটা অবহেলিত একটা এলাকা ছিল। এটারে কিভাবে আমরা অল্প সময়ের ভিতর কিছু একটা কাজ করতে পারি, এই জন্য এখানে আমরা সবাই সমবেত হওয়া। তা আমাদের এখানে একটা মোটামুটি একটা ডিসিশন হয়েছে যে আমরা একটা খুব তাড়াতাড়ি এখানে যেন একটা মেডিকেল কলেজ করা যায়। এই জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শ্রীনগর থেকে সদরে প্রবেশের জন্য নির্মাণ করা হবে 4 লেনের সড়ক। 2 মাসের মধ্যে শুরু হবে মেডিকেল কলেজের নির্মাণ কাজ। এছাড়াও বেশ কিছু প্রকল্পের ব্যাপারে আশ্বাস দেন তিনি। শিল্প কলা একাডেমি যেটা, এগুলি কত তাড়াতাড়ি রিপেয়ার করে এটাকে ব্যবহারে উপযোগী করা যায়, এই জন্য আলোচনা হয়েছে। তারপরে যে আপনাদের এই কাটাখালী খালটা, এটারে কিভাবে ভালোভাবে করা যায়, এই জন্য আলোচনা। উপদেষ্টার আশ্বাসের পর নতুন স্বপ্ন দেখছে জেলাবাসী। দ্রুত সব প্রকল্প বাস্তবায়নের দাবি তাদের। আমরা আশাবাদী যে মেডিকেল কলেজ এবং রাস্তাঘাট উন্নয়ন এবং মুন্সিগঞ্জ জেলায় যে শিল্পকলা একাডেমি, এগুলো উন্নয়নমূলক যে কাজগুলো করা দরকার। যে প্রতিশ্রুতি দিয়েছে একটা মেডিকেল কলেজ এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের, আমরা মুন্সিগঞ্জবাসী তাদের পাশে থেকে এই উন্নয়ন কাজকর্মগুলো বাস্তবায়ন করার সার্বিক সহযোগিতা করব। সবাই শিল্প এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা সহ উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ পরিকল্পনাগুলো প্রণয়ন হলে আর প্রস্তাবনা বাস্তবায়ন হলে অচিরেই এর সুফল ভোগ করবে জেলার মানুষ, এমনটাই প্রত্যাশা এখন সকলের। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। পুরুষের সঙ্গে তাল মিলিয়ে সাতক্ষীরায় মাঠের কাজেও সমান পারদর্শী নারীরা। রোদে পুড়ে করছেন ধান কাটার মতো কষ্টের কাজ। তবে পুরুষের তুলনায় পারিশ্রমিক কম পাওয়ার অভিযোগ তুলেছেন জীবন সংগ্রামে লিপ্ত নারীরা। প্রচণ্ড তাপে হাঁসফাঁস জনজীবন, তবুও পরিবার সচল রাখতে হাতে তুলেছেন কাস্তে।
সাতক্ষীরার মাঠে মাঠে বোরো মৌসুমে এমন চিত্রের দেখা মেলে। পেটের তাগিদে বাধ্য হয়েই আসতে হয় মাঠে। তাদেরই একজন তালার সুজনশা গ্রামের প্রমিলা দাস। 5 ঘন্টা শ্রম দিয়ে পান মাত্র 200 টাকা। কম পারিশ্রমিক নিয়ে আক্ষেপ সংগ্রামী নারীদের। কষ্ট বিনা তো কোনো কাজই নেই, আর এই রোদ্রে গার ঘাম ঝরে ক্লান্ত হয়ে পড়ি। তা পুরুষেরা টাকা দেয় 300 টাকা, আমাদের দেয় 200 টাকা। কম বাসে মালিক যাতে না দেয় তা আমরা তো নিতে পারি না। কষ্ট হলেও তো আমাকে পেট মাজন হানবে না তো। নারীর প্রতি বৈষম্য হচ্ছে মনে করছেন কেউ কেউ, তবে অনেকেই প্রশ্ন তুলছেন সক্ষমতা নিয়েও। তারা তো কাজ কম করতে পারে না, হয়তো নারী বলি তাদের কম, কিন্তু এটা তো ঠিক না। পুরুষেরা একটা বোঝায় 1 পণ বিচুলি নিয়ে যাচ্ছে, আর নারীরা ওরা নেবে 1/2 পণ। পুরুষের সাথে সমান তালে মাঠে কাজ করছেন নারীরাও, তবে শিকার হচ্ছেন মজুরি বৈষম্যের। বৈষম্য দূর করতে প্রচেষ্টা চলছে বলছেন খামার বাড়ির উপপরিচালক। কৃষিতে তারা হলো পোস্ট হারভেস্ট টেকনোলজির ক্ষেত্রে, অর্থাৎ ধান মাড়াই থেকে শুকানো, তারপরে সিদ্ধ, এই সব কাজে তারাই কিন্তু করে থাকে। তারপরে এই বৈষম্যটা আমাদের দেশের আসলে প্রথাগত হয়ে গেছে। আমরা প্রচেষ্টা চালাচ্ছি যাতে তাদের ন্যায্য অধিকারটা দেওয়া হয়, এজন্য আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি। জেলায় এবছর 80,755 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। ফলনও চমৎকার। মজুরি বৈষম্য দূরীকরণে দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি বলে মনে করছেন সচেতন মানুষ। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আজ থেকে 14 এপ্রিল পর্যন্ত সারা দেশে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে। জাটকা হচ্ছে 10 ইঞ্চি বা 25 সেন্টিমিটারের ছোট আকারের ইলিশ। 1 কেজি ওজনের ইলিশ কমপক্ষে 40 থেকে 50 সেন্টিমিটার এবং 2 কেজির বেশি হলে 60 থেকে 62 সেন্টিমিটার হয়। জাটকা সংরক্ষণ সপ্তাহের মাধ্যমে জাটকাকে ইলিশে রূপান্তর করা হবে। 2023-24 অর্থ বছরে দেশে 5,29,000 মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে। দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় 11%। দেশজ জিডিপিতে ইলিশের অবদান 1%-এর বেশি। সচেতনতা তৈরিতে জেলা ও উপজেলা পর্যায়ের জাটকা সমৃদ্ধ এলাকায় নৌ র্যালি, সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে। জাটকা রক্ষায় জেলা উপজেলা টাস্কফোর্স কমিটির মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। গ্রামীণ বাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা। একসময় বেশ জনপ্রিয় এই খেলা কালের বিবর্তনে এখন বিলুপ্ত প্রায়। গ্রাম বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে পিরোজপুরের দুর্গাপুর ইউনিয়নে যুব সমাজের উদ্যোগে আয়োজিত হয়েছে ঘোড়ার দৌড়। দূর দূরান্ত থেকে ঐতিহ্যবাহী খেলা দেখতে ভিড় জমান বিভিন্ন বয়সী মানুষ। সহকর্মী SM তানভীর আহমেদের পাঠানো ছবিতে দেখে নেব উৎসবের খণ্ডচিত্র। দেখতে আসছি, আর ঘোড়ার শো দেখতে আমার অনেক ভালো লাগে। এই প্রথমবার দেখছি, অনেক সুন্দর, অনেক ভালো হয়েছে। ঘোড়ার শো দেখতে আইছি, নাতিপুতি নিয়ে আইছি, ভালো লাগছে দেখতে। আমার জীবনে প্রথম ঘোড়ার চড় দেখা, অনেক ভালো লাগতেছে। জীবনে দেখি নাই আগে, এটাই প্রথম। ছোটবেলায় দেখছি, মাঝখানে হারিয়ে গেছিল, আবার আমাদের ভাইরা শুরু করছে, তো আশা করি এটা ভবিষ্যতে চলিত থাকবে সবসময় জন্য। বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য পুরান কালচারগুলো বাচ্চারা ভুলে গেছে, এটা আবার পুনরায় ফিরে আনার জন্য 6টা ঘোড়া আছে এখানে প্রতিযোগিতামূলক। তাদের জন্য আমরা কলস আনছি, তারপরে তাদের পুরস্কৃত করবো। আরো অন্যান্য জিনিস আছে, অর্থও আছে, এ দিয়ে আমরা তাদেরকে পুরস্কৃত করব। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।